রাত, আকাশ ভরা তারার মাঝে গোল থালার মতো জ্বলছে চাঁদ। হলুদ মৃদু আলোতে ঘুমে আচ্ছন্ন এক অষ্টাদশী রূপ যেন নেশা ধরিয়ে ছাড়ছে পুরো শরীরে। মস্তিষ্ক যেন অটোমেটিক কাজ করা বন্ধ করেছে। শুষ্ক ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় নির্ণয়। ঘুমন্ত রোজার পানে তাকে হাঁসফাঁস করতে থাকে সে। মন চাচ্ছে ওই গোলাপি ওষ্ঠের স্বাদ নিতে, তবে রোজার ঘুমের বিন্দু পরিমাণ সুযোগ না নিয়ে সিটে গা এলিয়ে চোখ জোড়া বন্ধ করতে নিজেকে কন্ট্রোল আনতে গিয়েও যেন বারবার ব্যর্থ সে। চোখ মেলে আবারও তাকায় কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ঘুম পরিপানে। বেশ বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ বুজে নেয়। মনে মনে চলছে কঠিন যুদ্ধ নেশা। ভরা চোখের জোড়ায় যেন সব সর্বনাশের উৎস। ধীপ করে বন্ধ চোখ মেলে হাতের সাহায্যে ছুঁয়ে দেয় রোজার গোলাপি ঠোঁট জোড়া। জেল জাতীয় কিছু অনুভব হতে ধীরে ধীরে হাত এগিয়ে আনে নাকের কাছে স্ট্রবেরি ফ্লেভারে। নাকে আসতে আবারও নেশা চড়িয়ে দেয় পুরো শরীর জুড়ে। রোজার ঠোঁট ছোঁয়ানো আঙ্গুল জিভ দিয়ে চেটে নিয়ে হালকা ঝুঁকে ঘুমন্ত রোজার মুখের দিকে কানের কাছে আসতে ফিসফিস করে বলে, ডু ইউ লাইক স্ট্রবেরি ডার্লিং? আই অলসো লাভ স্ট্রবেরি ফ্লেভার। উহ, তোর আর আমার কি মিল, তাই না মাই ফা ড্যাশ রোজ পাখি? তাহলে শাস্তিটা না হয় পছন্দের স্ট্রবেরিতে হোক। তোর ডানা না কাটতে পারি, ভাঙতে তো ঠিকই পারবো, কি বলিস জান? ঘন জঙ্গলের মাঝে বরাবরের পথের শুরু। কিছু দূরেই রাত জাগানো হিংস্র নেকড়ের দল প্রায় জানান দিয়ে যাচ্ছে রাতের শেষ প্রহর প্রায় উপস্থিত। জঙ্গলের পথ ধরে ছুটে চলেছে নির্ণয়ের কালো রঙের গাড়িটি। ইতিমধ্যে সামনের সিটে বসা রিয়ান পাড়ি জমিয়েছে ঘুমের রাজপুরীতে, যেখানে নেই পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ। থাকে না ক্লান্তি, থাকে না চিন্তার ছাপ। পুরো সময়টা যেন শান্তিতে স্বস্তি। গভীর জঙ্গল পেরিয়ে ছোট্ট এক গ্রামের শেষ মাথায় রয়েছে নির্ণয়ের বাগান বাড়ি। স্টিল আর টিনের তৈরি অসম্ভব সুন্দর এমন কারুকার্য অমায়িক রাজ্য। প্রায় ১.৫ বিঘা জমির উপর তৈরি, চারপাশে রয়েছে মস্ত প্রাচীরে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে হয় জনমানব নেই তেমন আনাগোনা। বাড়ির পেছনের দিকে বয়ে চলেছে নদী, যা স্নিগ্ধ মনকে আরও শীতল করে তোলে। বউকে খোঁজার ফন্দি সাজিয়ে বাংলাদেশে এসে এক চুল পরিমাণ রেস্ট নেওয়ার সুযোগ হয়নি। এসের থেকে মাথায় যেন একটাই চিন্তা ভর করছে, রোজ চাই। অবশেষে বউ নিয়ে ফিরছে নিজের বাগান বাড়িতে। অতল ঘুমের মাঝে ডুব দিয়ে থাকা রোজাকে পাজাকোলা করে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে নির্ণয়। নিজের বরাদ্দকৃত ঘরে গিয়ে বিশাল এক বিছানায় ঠিক মাঝ বরাবর শুয়ে দেয়। শুয়ে থাকা রোজার দিকে কিছু সময় তাকিয়ে ভুরু কুচকে নেয় সে। পরনে শর্ট ক্রপ টপ, নিচে প্লাজো টাইপের জিন্স, নাভির কাছে জায়গাটা বেশ অনেকটাই উন্মুক্ত, যার থেকে পেটের কালো তিলটা মাঝে মাঝে উকি ঝুঁকি দিচ্ছে। ফোঁস করে দম ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে রোজার টপের কিছুটা টেনে নিচে নামিয়ে দেয় নির্ণয়। ঘুমের রানী ঘুমের মাঝে পাড়ি জমালে শরীরের কাপড় ঠিকঠাক থাকে না। কিছুক্ষণ আগে ঝকঝকে তারা আর চাঁদের সমাহারে মিলিত আকাশ এখন কালো চাদরে ঢাকা। থেকে থেকে বিজলি চমকানো শব্দ আসছে। জানলার পর্দা থাকার কারণে ঝোড়ো বাতাস এসে উড়িয়ে দিয়ে আবারও আছড়ে ফেলছে জানলার গ্রিলে। বাতাসের প্রকোপ রোজার কপালে বেবি হেয়ারগুলো উড়ে এসে পড়েছে মুখে। নেশাত্মক চোখ জোড়ানো যেন পিপাসা আরও বাড়িয়ে তুলছে এই আবহাওয়া। মিলনের সুখ যেন প্রাণের মাঝে দোলা উড়িয়ে চলছে কঠিন খোলসের মানবটির। বাচ্চা এক মেয়ের প্রেমে মত্ত হয়ে এত বছর পরে আবারও দেশের মাটিতে পা পড়ছে তার। রোজার থেকে চোখ সরিয়ে জানলার দিকে এগোতে এগোতে গায়ের ব্ল্যাক শার্টের বোতামগুলো এক এক করে খুলে উন্মুক্ত হয় চওড়া বুক। ধীরে ধীরে খুলে মাটিতে ছুঁড়ে ফেলে গায়ের অর্ধেকাংশ লেগে থাকা শার্ট। একটু একটু করে উন্মুক্ত হয় পুরো শরীর। অসম্ভব সুন্দর তার পেটানো বডি, যা মেয়েদের বুকের হার্টবিট বাড়াতেই যথেষ্ট। উন্মুক্ত গায়ে গিয়ে দাঁড়ায় জানলার কাছে। ঝুলন্ত থাকা পর্দা এক টানেই টেনে দিতে হু হু করে ঠান্ডা শীতল বাতাস এসে গায়ে শিহরণ ধরিয়ে দেয়। নির্ণয় চোখ বুজে উপলব্ধি করতে থাকে বাতাসের শিহরণ। মন মস্তিষ্ক যেন ভালো লাগার অনুভূতি ছেয়ে যায়। এরই মাঝে ঘটে যাওয়া স্মৃতিতে পাড়ি জমায়ে নেয়। সেবার শীতের আমেজে উত্তরবঙ্গের চৌধুরী পৈতৃক নিবাসে পুরো পরিবার সমেত এসেছিল নির্ণয় রোজা। শীত এলেই যেন সকলের উত্তরবঙ্গ কুয়াশায় কথা মনে পড়ে। আর উত্তরবঙ্গের মানে ঘন কুয়াশা ঢাকা মেঠো পথ, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো, কিংবা বিভিন্ন স্বাদের
পিঠেপুলি। ডিসেম্বর জানুয়ারিতে উত্তরবঙ্গের শীত স্বাভাবিকের তুলনায় একটু বেশি। আকাশে মেঘ না থাকলেও পঞ্চগড়ে যে কোনো জায়গায় দেখা মিলবে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া। কনকনে শীতের মাঝে বাইক রাইডের জন্য বের হবে নির্ণয়। ফুল রেডি হয়ে হাতে চাবি ঘুরে ঘুরে যেই না সদর দরজা অতিক্রম করবে, ঠিক সেই মুহূর্তে হাতে টান অনুভব করতেই থেমে যায় তার পা। চোখে মুখে রাগের ছাপ ফুটিয়ে পেছনে তাকাতে অসম্ভব সুন্দর পরীর মতো লাল ড্রেসে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটির নজর কাটে। চোখ জোড়া স্থির হয় তার ফর্সা মুখশ্রীতে। ঠোঁটের উপর তিল যেন কামুকতার শিহরণ। 8 বছরের বাচ্চা, তবে শরীরের গঠন বরাবরই বাঁধিয়ে রাখার মতো, যেন পুরো শরীর ছাপিয়ে যায় রোজার। নির্ণয়ের টেনে ধরা হাত ধরে সামনের দিকে টেনে সোজা হয়ে দাঁড় করিয়ে দেয় রোজাকে। কপালে ভাঁজের উদয় হয় তার। এক ভুরু নাচিয়ে আবারও তাকায় মেয়েটির পানে। কোথায় যাচ্ছ নির্ভাই? তোকে বলে যেতে হবে বুঝি? কেন নয়? কে হোস তুই আমার? তোর বালের প্রশ্নের উত্তর কেন দিতে যাব আমি? আমিও সাথে যাব নির্ণয় ভাই। তোকে নিচ্ছি না আমি। আমাকে তোমার সাথে নাও না নির্ণয় ভাই। আমি তোমাকে আমার সব ডলার চকলেট দিয়ে দিব। নিজের হাত এক জটিকায় ছাড়িয়ে নিয়ে রাগি চোখে তাকায় নির্ণয়। এতটুকু মেয়ে কিনা তাকে ঘুষ দিতে চাইছে। দাঁত কটমটিকে রাগি চোখে তাকায় রোজার দিকে। বোকা রোজা সে রাগ বুঝলো কিনা কে জানে। নির্ণয় চোখে চোখ পড়তে খিলখিল করে হেসে ওঠে সে। রাগের মাঝে বেশ অবাক হলো নির্ণয়ের পুচকে একটা মেয়ে তার রাগকে বালছেরা করে ভেবেই বিরক্ত হলো। তবে কথা না বাড়িয়ে চলে যেতে নিলে আবারও থামিয়ে দেয় হাঁটা। নিজেকে কিছুর সাথে জড়িয়ে আছে বুঝতেই পেটের দিকে নজর যায়। লম্বা সুঠামদেহী শরীরের মাঝে ছোটোখাটো এক পিঁপড়ের ছানা এসে পড়েছে। ছোট ছোট দুটি হাত বাঁধনে আটকে পড়ে গেছে নির্ণয়ের পিছন পিছন। তাকে ছোট ছোট হাতে জড়িয়ে নিয়েছে রোজা। এগোতে চেয়ে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে যায় সে। কী হচ্ছে রোজ? আমি যাব তোমার সাথে নির্ণয় ভাই। আমাকে নিয়ে চলো। দূরে যা বলছি, নাহলে থাপড়ে গাল লাল করে বানিয়ে দিব। ছাড় আমাকে। আগে আমাকে সাথে নাও, তারপর ছেড়ে দিব, এই তোমার প্রমিস। ভুরু জোড়া কুচকে নেয় নির্ণয়। সন্ধিহান চোখে তাকায় রোজার মুখশ্রীতে। আমার মানে? প্রমিস করছিস কেন? আমাকে মেরে আমার সব সম্পত্তির মালিক হতে চাস? তোমার সম্পত্তি আমার চাই না নির্ণয় ভাই। আমি তোমারে মরার প্রশ্নই আসে না। তাহলে কি চাই তোর? একজোড়া ভ্রু নাচিয়ে রোজার দিকে তাকিয়ে থাকে নির্ণয়। বাচ্চা মেয়ে হঠাৎ করে কেমন ব্লাশ করতে থাকে। আমার তো তোমাকেই চাই নির্ণয় ভাই। বড় হয়ে আমাকে বিয়ে করবে তো তুমি? এটুকটুকু একটা মেয়ের মুখে বিয়ে নিয়ে কথা শুনে নির্ণয় রাগ যেন তিত্তির করে বাড়তে থাকে। মুখে গাম্ভীর্য আর রাগে চোখে রোজার পানে তাকে ধমকেশ্বরে বলে, নাক বরাবর এক পাঁচ মেরে থোবড়াই পাল্টে দিব তোর। তখন একাই বিয়ের শখ মেটে যাবে বজ্জাত মেয়ে। সে তুমি যাই বলো, মারো কাটো আদর করো, বউ তো আমি তোমারই হব। মনে মনে কথাগুলো বলে নিজেই মুচকি আসলো রোজা। এই পরিস্থিতিতে তার কিনা ভয় পাবার কথা, সেই পরিস্থিতি পেয়ে অনায়াস হেসে চলছে। এতে অবাক না হয়ে পেরে উঠল না নির্ণয় ভাই। ঘড়ির দিকে তাকাতে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে উঠে সে। রোজ ভেতরে যা। নির্ণয়ের কথা থুড়ি পাত্তা দেয় রোজ। ধপ করে নির্ণয়ের পায়ের কাছে বসে পা জড়িয়ে নেই। সে বিরক্তিতে চরসূচক শব্দ আওড়ায় নির্ণয়। তাকে এক্ষুনি যেতে হবে। এই মেয়ে তাকে ছাড়ছে না। হোয়াটস হ্যাপেন? এভাবে পায়ে পড়ছিস কেন তুই? লিভ মি রোজ। নির্ণয়ের পা থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, আগে বলো আমাকে নিবে তোমার সাথে? জানো, তোমার সাথে যাব বলে আজ পাপাকে বলে স্কুল বাং করেছি। রোজার মুখের পানে তাকিয়ে মাস্কের ভিতর থেকে দীর্ঘশ্বাস ফেলে নির্ণয়। নিজেকে শান্ত করে আবারও তাকায় মাটিতে বসে থাকা মেয়েটির দিকে। পা ধরে বসে থাক, অন্য কিছু আমি তোকে সাথে নিচ্ছি না। নির্ণয়ের এক কথায় চোখ উচ্চে অঝরে পানি গড়িয়ে পড়তে থাকে রোজার। ছোট মনের জমেছে ঘন কালো মেঘ। মুখ নিচে রেখেই টুপ টুপ করে ফেলছে চোখের পানি। হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তে মিয়ে যায় গভীর অতলে। কণ্ঠে একরাশ অভিমান জমিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জানো, আজ আমার ফ্রেন্ড তানিয়ার বার্থডে ছিল। আমাকে বারবার বলেছিল স্কুল যেতে, পাপাও বলেছিল আমায় স্কুল যেতে। তবে আমি আজকে তোমার সাথে সময় কাটাবো বলে তো মাম্মামকে আমার শরীর ভালো লাগছে না বলে স্কুল বাং করলাম। আর সেই কিনা তুমি এখন এমন করছো? আমি কি তোকে একেবারে বলেছি আমি তোকে সাথে নিয়ে ঘুরতে যাব? রোজ মাথা নাড়িয়ে না বোঝালো। আমি কি তোকে বলেছি স্কুল না যেতে? এবারও মাথা নাড়ে রোজা। তাহলে সকাল সকাল আমাকে না জ্বালিয়ে তোর ভাইকে গিয়ে জ্বালাতে পারিস না? আমাকে ছেড়ে তাকে গিয়ে ধর। মেরি মা। এ মা, তুমি আমাকে মা ডাকছো কেন? আমি তোমার মা নই। আমি তোমাকে এত বড় ভালোবাসি নয় ভাই। আমি তো তোমার বউ হতে চাই, মা নয়।
তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে বলেই তো স্কুল যায়নি, এমনকি তানিয়ের জন্মদিনে। কতটা ভালোবাসিস আমাকে? নির্ণয়ের এই প্রশ্নের মানে কোমল হৃদয় মেয়েটা কি বুঝলো কে জানে। নির্ণয় পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে ভেজা চোখ জোড়া হাতের মুঠোয় মুছে নিয়ে চোখে চোখ মেলালো নির্ণয়। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে সে, তবে নিজেকে শান্ত করার বিন্দু পরিমাণ প্রয়াস নেই যেন তার মাঝে, সকলের থেকে বেশি। তির তির করে কাঁপতে থাকা ঠোঁটের সাথে সমান তালে হেঁচকি দুটোর সংমিশ্রণে এই উত্তর নির্ণয় মনকে শান্ত করতে পারল কি না কে জানে। এতটাই আশা করেনি। ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসির রেখা তার, বাতাসে একটা ভেজা গন্ধ। তারপরে শুরু হলো রিমঝিম বৃষ্টি। চারপাশ নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। জানলা ভেদ করে হ্যাঁচা বৃষ্টি এসে ভিজিয়ে দিতে থাকে নির্ণয়ের উদাম শরীর। ইতিমধ্যে ফোঁটা ফোঁটা পানির কোনা এসে জমা হয়েছে প্রশস্ত বুকে। খালি শরীরে নরম দুটো হাত আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে তাকে। পানির ফোঁটাগুলো যেন লেপে দিচ্ছে পুরো শরীরে। নরম মোষ্টের ছোঁয়া পিঠে পেতেই চোখ বুঝে নেয় সে। অতীতের সমাপ্তি টেনে হাতে রাখে নরম হাতে। ছলনায় মেতেছিস? নরম হাত দুটো যেন আরও অনবরত বিচরণ করতে থাকে নির্ণয়ের বুকে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বুক থেকে হাত টেনে ঠোঁট ছুঁয়ে দেয় তাতে। তোকে পাওয়া এত কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন রোজ? কেন তোকে না পাওয়ার তীব্র যন্ত্রণা আমাকে ক্ষয় হচ্ছে? তোকে যে আমার ভীষণ প্রয়োজন, তবু কেন প্রতিনিয়ত আমাকে হারানোর ছলনায় মেতেছিস তুই? ভালোবাসি নির্ণয় ভাই। আবারও ছলনা? হো হো করে হেসে উঠল নির্ণয়। হাসির মাঝে বুক চাপা কষ্টগুলো যেন বুকের ঠিক মাঝ বরাবর গিয়ে জমা হয়েছে। হ্যাঁচকা টানে সামনে এনে জানলার গ্রিলে শক্ত করে চেপে ধরে রোজাকে। কিছুটা হকচকে আবারও নিজেকে সামনে নেয় রোজা। দৃষ্টি মেলানো ক্ষিপ্ত চোখ জোড়ায়, যে চোখে কিছু সময় পূর্বে এই নারীর জন্য ছিল হাজারো বেকুলতা। শক্ত হাতের থাবায় গলা চেপে ধরতে চোখের কোণে পানি এসে জমা হয় তার। নিজেকে শান্ত করার প্রয়াসে ঘন ঘন শ্বাস ছাড়ছে নির্ণয়। কি ভেবেছিস আমার থেকে পালিয়ে যাবি? দম আটকে আসছে রোজার। চোখ জোড়াও লাল হতে শুরু করছে। পরাণ পাখি এ বুঝি যায় যায়। রোজা হাত পা ছুড়িয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ সে। ধীরে ধীরে নিপতে থাকে মেলে থাকা সাদা মনির চোখ জোড়া। কি হলো? এই মুখ খোল। আমি মরে যাচ্ছি নির্ণয় ভাই। ভাঙা ভাঙা কণ্ঠের এক লাইন এই কথাতে আলগা হয়ে যায় হাতের বাঁধন। বুকের মাঝে ধূপ করে উঠে নির্ণয়। হাতের বাঁধন আলগা হতে কাঁচতে থাকে রোজা। এতক্ষণ যায় যায় প্রাণটা একটু আশার আলো ফিরে পায়। বড় নিঃশ্বাস নিয়ে লাভ হচ্ছে না। চিকচিক করতে থাকা চোখ জোড়া হয়তো বর্তমান অবস্থা বোঝাতেই সক্ষম। গলায় হাত রেখে অনবরত কাঁচতে থাকে সে। লেগেছে পাখি? দেখি কোথায় লেগেছে। ব্যস্ত হাতে গলায় থাকা রোজার হাত সরাতে নিলে ক্ষেপে ওঠে রোজা। এতক্ষণ শান্ত মস্তিষ্কের রক্ত সঞ্চালন যেন মুহূর্তেই বেড়ে যায়। খপ করে ধরে ফেলে নির্ণয় হাত। এক ঝটকায় দূরে সরিয়ে নিজেকে স্বাভাবিক করতে আবারও ব্যস্ত সে। আপনি স্বাভাবিক নন, আপনি একজন সাইকো নির্ণয় ভাই। মুহূর্তে নির্ণয়ের পৈশাসিক সত্তা ফিরিয়ে আনে রোজার উচ্চারিত একটি শব্দ সাইকো। তেরে গিয়ে এবার গলা নেয়। দুটো আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। দাঁতে দাঁত খিচে বলতে লাগি, এই শালি তোর মারে সালাম লাগি। খুব কথা ফুটেছে তাই না? তোর মুখে গু পড়ুক শালি। হাতের সাহায্যে নির্ণয়ের হাত ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করছে রোজা, তবে কোনোভাবেই না পেয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে যায় সে। লাগছে, খুব ব্যথা লাগছে তাই না? আমারও লেগেছে, ভীষণ লেগেছে, ঠিক এইখানটায়। রোজার গাল ছেড়ে আঙ্গুলের সাহায্যে বাঁ পাশের বুকে হাত বরাবর দেখিয়ে দেয়। কিছুক্ষণ থেমে অনুভূতির পানিতে ফেলে আবারও সেই একই রূপে গাল চেপে ধরে রোজা। চোখে মুখে হিংস্রতা। কান খুলে শোন শালি, আমি তোরে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। একথা তুই বিশ্বাস কর বা না কর, তাতে আমার বাল ছেঁড়া গেল। তোর ভালোবাসি মানে ভালোবাসি। তোর এই ড্যাশ ডিপার্টমেন্টের থেকে নির্ণয় চৌধুরীর টুনটুনির জোর অনেক বেশি। তুই আমার মানে তুই আমার। পালাতে চাইবি, জানে মেরে দেব। নির্ণয়ের মুখের কথা শেষ হতে সাত পাঁচ না ভেবে নির্ণয়ের বুকে মাঝে নিজেকে গুটিয়ে নেয় রোজা। বেশ অবাক হলো। কিছুক্ষণ আগে বিগড়ে যাওয়া মেজাজ নিয়ন্ত্রণে আনতে এটার খুব দরকার ছিল। হঠাৎ করে ফোপানো আওয়াজ কানে আসে। রোজ কাঁদছে, নির্ণয়ের জান কাঁদছে। অস্থির হয়ে উঠে নির্ণয়, দু হাতে আগলে নেয় তার শান্তি। কাঙ্ক্ষিত মানুষটা আশকারা পেয়ে এবার যেন জোরেই করে কেঁদে দেয় রোজা। মেয়েরা নাকি প্রিয় মানুষের আদুরে শিশুর মতো হয়ে যায়, তার জলযন্ত্র প্রমাণ নির্ণয়ের বাচ্চা বউ। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি প্রায় মিশিয়ে শরবত বানিয়েছে, তবুও যেন কান্না থামানোর নাম নেই। এই, তোকে গোয়েন্দা বানিয়েছে কে রে? হাত দিয়ে নাক মুছতে নাক থেকে এক গাদা পানি বের হতে থাকে লাগে রোজার।
ভুরু কুচকে রোজার কর্মকাণ্ড নিখুঁত পর্যবেক্ষণ করে নির্ণয় কেঁদে কেটে পুরো চেহারা পাল্টে ফেলেছে মেয়েটা। কে আবার সরকার? গা ছাড়া ভাবে। সামনের দিকে রকিংয়ে দুলতে থাকা রকিং চেয়ারে গিয়ে বসে নির্ণয়। বোকার মতো নির্ণয়ের দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে চাইছে রোজা। এসব বালের সরকারের মাথায় তোর মতো গবর আছে বুঝলি? তা না হলে তোর মতো এই ভোদাইকে নাকি গোয়েন্দা বিভাগে চাকরি দেয়। হায়, কী বললে তুমি? আমি বোলদের পেটে জন্ম নেওয়া আইসটা বলদ। রাগে গজগজ করতে থাকে রোজা। নাকের পাটি ইতিমধ্যে ফুলতে শুরু করেছে। তার অপমানের প্রতিশোধ নিতে এগিয়ে গিয়ে বসে নির্ণয়ের কোলে, দু হাতে জড়িয়ে নেয় নির্ণয়ের গলা। বাবরে, কি এভাবে চড়ে বসেছিস কেন? নাম বলছি। কি চাই? যা চাইব দেবে কি? না। নির্ণয় ভাই। কাঁদো কাঁদো ইমোশনাল ফেস বানিয়ে নির্ণয়ের গলা জড়িয়ে থাকে রোজা। চোখ বন্ধ করে চেয়ারে দোল খেতে থাকে। অভিমান করছে নির্ণয় ভাই? টুক করে চোখের পাতা মেলে তাকায় নির্ণয়। নিজের গায়ের সাথে আরও শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। কণ্ঠ ধরে এসেছে গলার মাঝে। কথাগুলো যেন জটলা ভেদে ঘোরপাক খাচ্ছে। ধরা কণ্ঠে রিনড়ে বলে, তুই ছাড়া আমার কে আছে রোজ? বল কে আছে? আমি বলছি, তুই ছাড়া কেউ নেই বলে বুকে এত অভিমান জমিয়ে রাখা। তোর ভালোবাসা একটু কমতিতে হতাশায় পুড়ে আমার হৃদয়। নিশ্চয়ই জীবনকে পূরণ করবে আমার সকল প্রত্যাশা। বল কে পূরণ করবে? আপন বলতে শুধু তোকেই চিনি, তোকেই জানি। সকলে আমাকে কাঁদিয়েছে রোজ, সকলে কষ্ট দিয়েছে। তুই না হয় ভালোবাসা দিবি? কি হলো, দিবি তো রোজ? এতক্ষণ নির্ণয়ের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল রোজা। শক্ত খোলসের মানুষটিকে নিজেকে তার সামনে মেলে ধরছে। প্রাপ্তির শ্বাস ফেলে সে। আমাকে যে। বাকি কথা শেষ না হওয়ার আগে গোলাপি ঠোঁটের জোড়ায় নিজের ক্ষমতা বিচরণ শুরু করে নির্ণয়। তার ব্যক্তিগত নারীর ব্যক্তিগত জিনিসে ব্যক্তিগত পরিচর্যার প্রয়োজন। বেশ কিছু সময় পর রোজা ঠোঁট ছেড়ে গা ছাড়াভাবে চেয়ারে গা এলিয়ে দিয়ে দেয়। ঠোঁটে গলিয়ে বেরিয়ে আসে সে চিরচেনা বাঁকা হাসি। এক হাত জড়িয়ে রয়েছে রোজার ধনুকের মতো বাঁকানো কোমর। ইয়ে মানে কোন এই লিপ কিস আবিষ্কার করছে শালারে? পাইলে ৭২ লাগে আগুন ধরে দিলাম। এই কিস না থুতু খাওয়ার প্রতিযোগিতা। ওয়াক থু। রোজার বলা কথায় থতমত খেয়ে নির্ণয়। কথাগুলো মস্তিষ্কে প্রতিশোধ হতে বেশ সময় নিয়েছে তার। হোয়াট রাবিশ, কী বলছিস এসব? যা সত্যি তাই বলছি। আপনার সব থুতু আমাকে খাইয়ে ছেড়েছেন। আপনার সিগারেট খাওয়া গন্ধমুখ আমার মুখে লাগিয়েছেন। ছি ছি, নোংরা ব্যাপার স্যাপার। ওয়াক। কী বললি তুই? আমার মুখে গন্ধ? শুধু গন্ধ না, অসম্ভব বিশ্রী গন্ধ। এই মুখ আপনি আমার মুখে লাগিয়েছেন। আপনার নামে আমি নির্যাতনের মামলা ঠুকে দেবো বলে দিলাম। হোয়াট? তোকে নির্যাতন করছি আমি? কোনো সন্দেহ আছে? রোজ, শাট ইয়োর ফার্ম আউট। এই, একে তো আমাকে কিডন্যাপ করছেন, একজন গোয়েন্দা সংস্থার সদস্যকে রাত বিরেতে কিডন্যাপ করছেন, তার উপর আবার তার বদলে থুথু খাইয়েছেন। আমাকে কিডন্যাপের অভিযোগে আপনাকে রিমান্ডে নিব আমি। ঘড়িতে চোখ পড়তে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় রোজা। তাকে টিক টিক করতে থাকা ৫টা বেজে ৭ মিনিট। তাকে ফিরতে হবে। আমায় ফিরতে হবে নির্ণয় ভাই। তো যা, কে আটকে রেখেছে শুনি? সত্যি ফিরতে হবে। ফ্ল্যাটে পাপ্পু একা, আমাকে যেতে হবে নির্ণয় ভাই। হুইজ পাপ্পু? মাই সন। যা বাবা। এক খেলাতেই আমার বাচ্চা পয়দা হলো? আমি জানি না তুই এতটা বেইমান কী করে হতে পারিস রোজ। হাউ? কেন? আপনার ক্যালারি থেকে শুক্রাণু নেই বলতে চাইছেন? যা বাবা, শুক্রাণু নেই কখন বললাম? ওটা আছে বলে তো বাচ্চা পয়দা হয়েছে নাকি? জানলার পর্দা পেরিয়ে ভোরের মৃদু আলো এসে আলোকিত শুরু করেছে পুরো ঘর। রাগে চোখে তাকিয়ে আছে রোজার পরনে রাতের অফ হোয়াইট টপ টপ আর জেমিন চুল এলোমেলো। চোখ দুটো নিগড়ে পড়ছে আগুন। রকিং চেয়ার ছেড়ে উঠে তাই নির্ণয় এগিয়ে যায় বিছানার পাশে থাকা বেড টেবিলের কাছে। পানি ভর্তি গ্লাস হাতে তুলে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটাই শেষ করে আবারও যথাস্থানে রেখে আর চোখে রোজার দিকে তাকে ঠান্ডা গলা বলে, এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নাই। তুই জানিস তোর রাগ আমার জন্য প্রলোভন মাত্র। রোজার সামনে এগিয়ে গিয়ে থেমে যায়। মুখোমুখি দাঁড়ায় তারা। চোখে ভাষা নেই, কিন্তু শ্বাসে উত্তাপ। তুমি সবসময় আমায় রাগ নিয়ে খেলা করে জানো? রোজার গলা ছিল নরম কিন্তু ধমকে মেশানো। হালকা হাসি নির্ণয়। তোর ঠোঁট কাঁপে রাগে, কিন্তু আমি জানি সেগুলো আসলে আমাকে চাই। ঠোঁট চেপে ধরে রোজা, কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারে না। দ্রুত এগিয়ে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নির্ণয়কে। পড়ে যায় নির্ণয়। চোখে শখ কিন্তু ঠোঁটে হাসি। রোজা ঝুঁকে এসে তার গালের কাছে ফিসফিস করে বলে, আপনি একটা শব্দ করবেন না, আমি আপনার ঠোঁট ছিঁড়ে ফেলবো। নির্ণয় ঘাড় বেঁকে বলে, ছিঁড়ে ফেল।
তোর স্পর্শে ছিন্ন ভিন্ন হতে রাজিয়েছি। রোজা এক পা দিয়ে বিছানায় উঠে নির্ণয়ের উপর চড়ে বসে ঠোঁটটা নিজের দাঁতে হালকা কামড়ে বলে, আপনি জানেন না আমি ঠিক কতটা হিংস্র হতে পারি। নির্ণয়ের ঠোঁট ছিঁড়ে হালকা কেটে যায়, রক্ত ঝরে। রোজা আঙ্গুল দিয়ে সেটার স্পর্শ নিয়ে ঠোঁটে ঘষে। এই রঙটা আমার প্রিয়, এটা আপনার রক্ত, এই দাগ আমার করা দাগ। নির্ণয় ঠোঁট চাটে, রোজার গলা ধরে কাছে টেনে নিয়ে বলে, এই দাগ কিছুই না বেবি, আমি তোর নাম গায়ে খোদাই করে রাখবো, চুম্বন নয়। এটা ছিল দাবি, ঠোঁট কাটা হলো, ভালোবাসা ছিল ধারালো। কি বলিস? বাঁকা হাসে নির্ণয়। কিছুক্ষণ পর রোজা বিছানা থেকে নামলো, জিন্স টান করে পরে বলল, আপনার প্রতি আকর্ষণ আমার দুর্বলতা, কিন্তু আমি দুর্বল নেই, এখন আমাকে যেতে হবে, পাপ্পু একা আছে। নির্ণয় জানলা দিয়েছে, কেবল বলল, তোর ছায়া যেন আমার থাকে রোজ। রোজা ফিরে তাকালো না, চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। দুপুর গড়িয়ে বিকাল নামছে, তিতা দাঁড়িয়ে বারান্দা আছে, হাত ফোন কানে, হেডফোন চুপচাপ। রাগে চোখ জমে আছে আগুনের মতো, টপ আর জিন্সে জড়ানো শরীরটাকে যেন এক যুদ্ধবাজারের ঢাল। পেছন থেকে হেঁটে আসা রিয়ানা, হাতে কফির কাপ, মুখে হালকা ঠোঁট কাটা হাসি। এই যে আগুন পড়ি, আজ কি ঝলসে দিবি শহরটাকে? তিতা চোখ না দিলে বললে, চলে এসেছিস জ্বালাতে? রিয়ান হাসে, এক পা এগিয়ে বলে, তোর এই একটুখানি রাগি মুখে আমি পাগল হয়ে যাই, ট্রাস্ট মি। তিতা আবার তাকায়, চোখ মুখ বিরতে নিয়ে দাঁত খিচে বলে, পাগল হ পিঁপড়ে হ, আমার কিছু যায় আসে না, আমি তোকে পছন্দ করি না, বুঝেছিস? রিয়ান মাথা নাড়ে, ঠোঁট বাঁকে, হ্যাঁ জানি, কিন্তু তুই আমাকে অপছন্দ করতে করতে রোজ কথা বলিস, রোজ চোখে চোখ রাখিস। তোর না পছন্দের ভিতরেই আমি নিজের জায়গা বানিয়েছি। আমি তা না হলে আমার সাথে তোর কথা বলার কী কারণ? দিদা হালকা ঘাড়ে ঝোঁকে, চোখে মুখে রাখ, কারণ তাকে উপেক্ষা করা যায় না, তোর কথাগুলো থামিয়ে রাখতে পারি না, ঠিক এই কারণে তুই আমার মাথা খাচ্ছিস। রিয়ান হেসে উঠে বলে, মানে বোঝা গেল, তুই, তোর মেজাজ, আমি, আমার মুগ্ধতা, এই খেলাটা চলতেই থাকবে। দিদা একদম তার সামনে এসে দাঁড়ায়, ঠোঁটে হালকা তাচ্ছিল। তুই ভাবিস আমি একদিন প্রেমে পড়ে যাবো? দুঃখিত, ঠোঁটের নিচে এক বিন্দু প্রেম নেই। তা পরে দেখা যাবে, প্রেমে পড়িস নাকি বাসর করিস আপাতত একা গান শোনাও তো ডার্লিং, তোমার কোকিল কণ্ঠ গান শুনে কলিজা ঠান্ডা করি। গান শুনবি? শুরু করি তাহলে। এহেম, জলদি করো বেবি। ছাইড়ে গেলাম মাটির পৃথিবী ছেড়ে, পাছায় 1 কেজি চর্বি। আহা, ছাইড়ে গেলাম মাটির পৃথিবী ছেড়ে, রিয়ানের পাছায় 1 কেজি চর্বি। কফিতে সে চুমুক দিতে নিয়ে কাশি উঠে যায় রিয়ানের। এটা কোন ধরনের গান ছিল ভেবেই বুকে হাত দেয়। থাক থাক আম্মা, অনেক হয়েছে। আপনার এই গান শুনে আশেপাশের যত কাউয়া, মানে কাক, একটাও আর এলাকায় থাকবে না। আর আমার তো কলিজার সাথে পেছনটাও ঠান্ডা হয়েছে। এইসব গান কই শিখছিস তুই? তোকে বলতে বাধ্য নেই। তা কেন বলবি শালি? আমার পাছায় চর্বি কি তোকে দিয়ে মাপিয়েছি যে তুই গান গাইলি? বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল রিয়ান, তবে কিছুটা হয়তো কানে এসলো চিত্তিদার। রিয়ানের পিঠে জোরে একটা চাপড় মেরে নাটক এসে বলে, আমারে মনে মনে গালাগালি দিচ্ছিস? তুই বুঝি আজকাল আমার মনের খবর রাখিস বউ? খেপে যায় তিদা, হাতে থাকা কফির মগ ছুঁড়ে মারতে নেয় রিহানের পানে, তবে অতি ধুরন্ধর রিহান তা বুঝে ছুটে নিলে তিদাও পিছু পিছু তার। দুজনে হইচই সরগোলে ছুটে আসে রিধিমা, এগিয়ে গিয়ে থামাতে চায় দুজনকে। কি করছোটা কি? তোমরা দয়া করে থামো। রিধিমাকে আসতে দেখে ছুটে রিয়ান লুকিয়ে পড়ে রিধিমার পিছনে। রিধি বোন, আমার এই ডাইনির হাত থেকে বাঁচা বোন, নইলে আজকে আমার জানাজা পড়িয়ে ছাড়বে এই মেয়ে। রিয়ানের বাচ্চা রাগী স্বরে বলতে বলতে হাতে কফির মগ ছুঁড়ে মারে, তবে তা দিক মিস্টেক করে গিয়ে পড়ে দরজার সামনে। মাত্রই দরজায় পা রেখেছিল আয়ান, খানিকের জন্য বেঁচে গিয়েছে সে ভেবে বুকের মাঝে একটা ফু দেয়। এক হাতে এক বাটি পপকর্ন, মুখে মুচপুচে শব্দ। ধীরে ধীরে সোফায় গিয়ে বসে। শুরু হয়ে গিয়েছে তাদের টম অ্যান্ড জেরি শো, তিদা অ্যাটাক্স আর রিয়ান দ্য রানার। রিয়ান আর তিদা একে অপরের পেছনে। আয়ান ঠান্ডা মাথায় আরাম করে পপকর্ন মুখে ফেলে মুচকি এসে বলে, নেটফ্লিক্স লাগে না ভাই, এইটাই লাইভ এপিসোড। ঘর জুড়ে তখন দাপাদাপি, আর আয়ানের সামনে পূর্ণদৈর্ঘ্য কমেডি সিনেমা। আয়ানের কথা কানে আসতে দৌড় থামিয়ে রাগ কি চোখে তাকায় তিধা। হো হো করে হাসছিল আয়ান, তিধা তাকানো এই হাসি থামিয়ে দেয়। রাগে গটগট করে তিধা বেরিয়ে যায় রুম থেকে। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঠোঁটে আধো হাসি। আয়ান এখনও
সোফায় এলিয়ে বসা, হালকা মজার ভাব। ঠিক তখনই রিধিমা এসে দাঁড়ায় তার সামনে। দুই চোখ জ্বলছে যেন আগুনে, ঠোঁট চেপে রাখা, কিন্তু চোখ দুটো বলছে এনাফ ইজ এনাফ। আয়ান একটু হকচকে যায়। এই এমন করে তাকাচ্ছে কেন? আমি কিছু তো। রিধিমার ঠান্ডা কণ্ঠে, তুমি কিছু করো না, শুধু বসে বসে আগুনে ঘিরে এলো। আয়ন গলাটা একটু কেসে নেয়। আমি তো শুধু মজা করছিলাম, একটু হালকা হওয়া। এরই মাঝে রুমে প্রবেশ করে অপূর্ব, হাতে ফোন, মুখে চিন্তা ছাপ, চোখে অস্পষ্টতা, অস্থিরতা। এই যে অপূর্ব হাজির। রিয়ানের কথায় রিধিমা, আয়ান দুজনে তাকায় অপূর্বর দিকে, মুখে কেমন বিষণ্ণতা। তিনজন একে অপরের মুখে চাহিয়ে দেয়। সকলের নীরবতা ভেঙে রিয়ান বলে, ভাই কিছু হয়েছে নাকি? ফোন থেকে চোখ তুলে সোফার দিকে এগিয়ে যায় অপূর্ব ধীর কণ্ঠে বলে, তেমন। নীলু ফোন ধরছে না, সকাল থেকে ট্রাই করছে, এমন কখনো হয়নি। হঠাৎ রুমে নীরবতা, বিস্ময়, সবাই একে অপরের দিকে তাকায়। নীলুকে, ওকে। উত্তেজিত কণ্ঠে হুঁশ আসে অপূর্ব। সে ভুল জায়গায় বেফাস কথা বলে ফেলেছে। ভেবে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আয়ান ও রিয়ান দুজনে উচ্চস্বরে বসে, ভাই তুই লুকিয়ে লুকিয়ে পানি খাচ্ছিস, বলিসনি তো এইসব রসগোল্লা আছে। সরি নীলু পাখি। মানচিপকায় অপূর্ব, নিজেকে সহস্র গালি দিচ্ছে মনে মনে। সকলের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, পাখি না ঝড়, কিন্তু আজ ওর কোনো খবর নেই। আমার মন ভালো লাগছে না। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 7। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।